মাঠ ও মাঠের বাইরের হতশ্রী পারফরমেন্স আর আরব আমিরাতের মতো আইসিসির সহযোগী দেশের কাছেও টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ। রবিবার লিটনরা যাবেন পাকিস্তানে, সেখানেও আছে 3 ম্যাচের সিরিজ। এদিকে নড়বড়ে বিসিবির সভাপতির চেয়ারটাও শোনা যাচ্ছে ফারুক আহমেদকে সরিয়ে বসানো হতে পারে আমিনুল ইসলাম বুলবুলকে। এসব নিয়েই আজকের খেলার রাজ্জা। আজকের আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত মাঠ এবং মাঠের বাইরে টালমাটাল বাংলাদেশের ক্রিকেট আজকের আলোচনার বিষয়। আমাদের সাথে এই মুহূর্তে আছেন ইশতিয়াক আহমেদ, আমি আছি হোস্ট হিসেবে শেখ আশিক, এবং কিছুক্ষণের মধ্যে ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপাতত ইশতিয়াক আহমেদকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে। ধন্যবাদ। ইশতিয়াক আহমেদ, দেখছিলেন খেলা বাংলাদেশের, আমরা আলোচনা করছিলাম এবং আলোচনার অংশ হিসেবে আপনি দেখছিলেন যে আমরা আসলে কি বিষয়ে আলোচনা করব, মাঠ এবং মাঠের বাইরের ক্রিকেট। তো যেহেতু ক্রিকেট আমরা মাঠ থেকেই শুরু করতে পারি নিশ্চয়ই, তো মাঠের যে পারফরমেন্স দেখলেন আরব আমিরাতের বিপক্ষে, কতটা আশা করেছিলেন? যে মানে এটা কি কল্পনা করতে পেরেছিলেন দল যখন যাচ্ছিল আরব আমিরাতে, কিংবা প্রথম ম্যাচ যখন জিতে গেল বাংলাদেশ, এরপরে কি ভেবেছিলেন পরপর 2টা ম্যাচ এমন দশা হবে? ধন্যবাদ। না, আসলে আশা করিনি, আসলে অবাক হইনি, তবে আশা করিনি এই জন্য যে ইউএই, আমরা ইউএইর সাথে হারবো এটা আমার মনে হয় আমরা কেউই আশা করিনি। বাট অবাক হইনি এই জন্য যে বিকজ বাংলাদেশ আবার এই সেকেন্ড স্ট্রিং সাইডসদের এগেনস্টে কিংবা নন টেস্ট প্লেইং দেশদের সাথে হারার একটা কিন্তু রেকর্ড আছে। আমার মনে হয় ওয়ার্ল্ডের কোনো রেকর্ডটা আমি একটু বলে দিই। বাংলাদেশ যখন ফার্স্ট ম্যাচ হারলো সেকেন্ড টি-20-তে, ওইটাই হচ্ছে কোনো টেস্ট প্লেইং কান্ট্রি সর্বোচ্চ হারের সংখ্যা হচ্ছে আইসিসির সহযোগী দেশের সঙ্গে। তো আমি সেটা না জেনেই বলছি, আমার অনুমানের উপরে ভিত্তি করে বলছিলাম, বিকজ আমরা বাংলাদেশকে ইউজুয়ালি হারতে দেখি। বাংলাদেশের এই ইউএই মতো দল কিংবা আইসিসি সেকেন্ড স্ট্রিং দলদের বিরুদ্ধে হারার একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো এইটা আমার মনে হয় যে খুবই দুঃখজনক, যেখানে এত প্রস্তুতি আমরা দেখছিলাম এই ট্যুরের আগে, যে ধরনের প্রস্তুতি, যে ধরনের হার্ড হিটিং, বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে, এবং এই সিরিজটা বাংলাদেশ খেলতে গেছে মূলত পাকিস্তানে যে সিরিজটা হবে তার প্রস্তুতি হিসেবে অনেকটা এমনই। সেটাই তো, সেই জন্য আশাই করেছিলাম যে এই নতুন প্লেয়ার, আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে ওয়ানডেটা আমরা ভালো খেলেছি, টি-20তে আমরা ভালো খেলেছি, অথবা হেরেছি, বাট আই থিঙ্ক যে সব কিছু মিলিয়ে নতুন নতুন কিছু প্লেয়ারদের আমরা আবির্ভাব আমরা দেখছিলাম, যে নতুন নতুন প্লেয়ার বেরোচ্ছে, আশান্বিত ছিলাম। কিন্তু এই যে হারার যে ইয়েটা, আমরা প্রেশারটা নিতে পারি না। আমার মনে হয় যে হারার পিছনে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কারণটা কি, আমি মনে করি যে কারণ শুধু ইউই না, আমার মনে হয় যে কোনো একটা তো হচ্ছে যে যারা ফেভারিট দল না তাদের বিরুদ্ধে খেললে একটা প্রেশার পড়ে, যেরকম ইউইটা ছিল দেয়ার নাথিং টু লুজ, তারা ফ্রি মাইন্ডে খেলছে। তো সেটা একটা আমার মনে হয় একটা প্রভাব ছিল। তো প্রভাবটা বাংলাদেশের ক্ষেত্রে একটু বেশি রকমের সবসময় দেখেছি। যেরকম আমরা ইউএসএর এগেনস্টে 2-1, ইউএসএ তো ক্রিকেটই খেলে না, এই ধরনের একটা এই ধরনের দেশের এগেনস্টে আমরা গিয়ে সিরিজ হারি ওয়ার্ল্ড কাপের আগে। ইশতিয়াক ভাই, একটু মজা করে যদি বলি, তো আমাদের সঙ্গে যদি ছোট দেশগুলো এমন হয়, আমরা কেন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের সাথে খেলার সময় ফ্রিলি কেন আমরা তখন খেলতে পারি না? না, আমরা আবার ওইসব দেশের এগেনস্টে যে খেলে যে জিতি নেই তা কিন্তু জিতেছি, অবশ্যই আমরা জিতেছি, বাট যে জিনিসটা আমার মনে হয় বাংলাদেশকে এখন আয়ত্ত করতে হবে, প্রেশারে কিভাবে ফেলতে হয়, প্রেশারে কিভাবে বজায় রাখতে হয়, এবং প্রেশারে শেষ পর্যন্ত আমরা করি কি, আমরা প্রেশারে ফেলে সেখানে বেশিক্ষণ সেই চাপটা রাখতে পারি না। আবার আমরা নিজেরা যখন চাপে পড়ি তখন আমরা সেখান থেকে বেরোতে পারি না। এই যে স্নায়ুর চাপের যে একটা, আফটারঅল ক্রিকেট এই হাই ইন্টেন্সিটি গেমগুলোতে ইটস অল অ্যাবাউট প্রেশার। এই হাই ইন্টেন্সিটি খেলার মতো আমার মনে হয় টেম্পারামেন্ট আমরা গ্রো করিনি। এই জন্য আমি মনে করি যে ফ্র্যাঙ্কলি স্পিকিং, অপ্রিয় সত্য হলো বাংলাদেশকে কিছুদিন থেকে বিরতি নেওয়া উচিত এই টি-20 ইন্টারন্যাশনাল প্লেয়ারদের মাইন্ড ফ্রেশ করার জন্য। নিশ্চয়ই আই থিঙ্ক যে আমাদের উই আর গোয়িং নোওয়্যার। আমরা মনে হয় কোনো কিছু এই টি-20তে যে আমরা ভালো না, আমরা ওই মানেন না, এটা আমার মনে হয় প্রমাণিত হয়েছে। যেই জন্য আমি মনে করি যে একটা সময় ছিল না যে জিম্বাবুয়ে ভলেন্টারিলি তারা উইথড্র করেছিল ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট, বিকজ দে ওয়ার গোয়িং নোওয়্যার, তাদের পারফরমেন্সটা ওরকম ছিল না। তো
যে জন্য তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিল, পলিটিক্যাল কিছু ব্যাপার ছিল, এবং ব্রেক নিয়ে পুনরায় আবার শুরু করবে। হ্যাঁ, তো আমার মনে হয় যে এখন বাংলাদেশকে একটু চিন্তা করা উচিত যে আদৌ টি-20 আমাদেরকে দিয়ে হবে কি না। আমার মনে হয় যে বরং এই ন্যাশনাল টিমগুলা বিদেশে আমরা অন্যান্য দেশের এ টিম কিংবা একাডেমি টিম এই ধরনের টিমগুলোর সাথে যদি আমরা খেলে আরেকটু। আরব আমিরাতের কথাই যদি আমরা বলি, আরব আমিরাতের অধিকাংশ মানে নিজেদের তো তাদের ক্রিকেটার না, পাকিস্তান থেকে আসা, কিছু সংখ্যক ইন্ডিয়া থেকে আসা, মানে তারা হচ্ছে পাকিস্তান বা ইন্ডিয়া টিমের সুযোগ পাওয়ার মতো ক্রিকেটার না, যদি আমি ওই সেন্সে হিসেব করি। কারণ নিশ্চয়ই কেউ পাকিস্তান কিংবা ভারত টিমে চান্স পেলে আরব আমিরাত টিমে এসে কেউ খেলবে না। তো সেই টিমটার সাথে যখন এমন হচ্ছে, আপনি যে উদাহরণটা মাত্র দিচ্ছিলেন তার সঙ্গে মিলে যাচ্ছে। হ্যাঁ, অ্যাবসলিউটলি রাইট। এবং আমি এটাও মনে করি যদি কোয়ালিফাইং স্টেজেসে বাংলাদেশকে যদি এদের সাথে খেলে কোয়ালিফাই করে যদি উন্নীত হতে হয়, আমার কিন্তু বিশাল আমার সন্দেহ আছে আদৌ কোয়ালিফাই করবে কিনা। নেপালের এগেনস্টে নেদারল্যান্ড, স্কটল্যান্ড, ইউএই, ইউএসএ, নেম ইট, আমার মনে হয় যে অনেক দল আছে এখানে, নামিবিয়া, যদি ফেয়ার অ্যান্ড স্কোয়ার খেলা হয় আমি তো মনে করি না যে বাংলাদেশ এদের সাথে খেলে জিতে চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করবে। আমরা ভাগ্যক্রমে এই স্ট্যাটাসটা পেয়ে গেছি, তখন অবশ্য এত দেশও খেলতো না, আরো অনেক কম ছিল। এবং আমার মনে হয় যে এই 40 বছরে আমরা একটা ছিল আমরা ওয়ানডেতে ঠিক আছে একটা পর্যায় পর্যন্ত গিয়েছিলাম, সেখানে আমার মনে হয় উই আর দ্য 10th র্যাঙ্কড টিম। সেটা আমরা 2015 ওয়ার্ল্ড কাপের পর থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো করছে এবং আসলেও ভালো করছিল। এখানে আমার মনে হয় একটা জিনিস যেটা আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে স্কিলসের দিক দিয়ে আমার মনে হয় কিছুটা আয়ত্ত করছে বাংলাদেশ, কিন্তু যে জিনিসটা আমি বলছি যে প্রেশারটা কোপ করতে পারছে না, এবং সেটার জন্য আই থিঙ্ক ইউ নিড আ লিডার, ইউ নিড টু মোটিভেট প্লেয়ার্সদেরকে, ওদেরকে চাঙ্গা করার মতো ওরকম একজন লিডার দরকার, যে কিনা বাংলাদেশ এই প্লেয়ার যারা নতুন এই প্লেয়ার, যেরকম মাশরাফি মুর্তজা যখন 2015 দলটাকে সে দায়িত্ব নেয় ক্যাপ্টেন, আমাদের কিন্তু উত্থানের পর থেকেই কিন্তু ক্রমবর্ধমান হচ্ছিল। সেটাই আমি মনে করি যে মানে 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার মেসির উদাহরণ দিতে পারি, সবাই মেসির জন্য খেলতে চায়। একটা লিডার যে কি করতে পারে এখানে অ্যাবসলিউটলি ভেরি ক্লিয়ার, যে মাশরাফির মতো এরকম ক্যাপ্টেন আমরা পাইনি, বিধায় আমরা এই আমাদের যে অধঃপতন, জাস্ট আই থিঙ্ক লিডারশিপ ইজ অলসো, বিভিন্ন কারণ আছে আমার মনে হয়, ঠিক পরিকল্পনা ঠিক ওইভাবে হচ্ছে না, কিংবা দূরদর্শিতা নাই বিসিবির, অনেক দিক দিয়ে আমরা বলতে পারি, কিন্তু একটা জিনিস যেটা মনে করি মাঠের ক্ষেত্রে উই নিড আ লিডার। দর্শক, খেলার আড্ডা নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরো একবার খেলার আড্ডায়, সাথে আছি শেখ আশিক, আর আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিব এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ইশতিয়াক ভাইয়ের সাথে কথা বলছিলাম মাঠের ক্রিকেট নিয়ে, পারফরমেন্স নিয়ে। রিয়াসাত ভাই যুক্ত হয়েছেন, আপনার সঙ্গে একটু মাঠের বাইরের ক্রিকেট নিয়ে আসলে আলোচনা করতে চাই আসলে সাম্প্রতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চেয়ারটা, বিসিবি প্রেসিডেন্টের চেয়ারটা, এই চেয়ারটার অদল বদল নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে এবং অনেক কিছু নাকি এগিয়েও গেছে। আসলে বাস্তবতা কি, আপনার কাছে কি আছে? খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনি অবতারণা করেছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করে আলোচনা করতে চাই। অবশ্যই। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ডিসকাসিং ইস্যু কোনটা? ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি থাকবেন কি থাকবেন না প্রধান উপদেষ্টার জায়গায়, তাই তো? আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টার যে চেয়ারে তিনি এসছেন, সবাই তাকে সমর্থন দিয়েছে, সবাই তার মতো গ্রহণযোগ্য কাউকে খুঁজে পায়নি, এটা নিয়ে কোনো ডিবেট নেই, যোগ্য কাউকে পায়নি, এটা নিয়ে কোনো ডিবেট নাই। এখন তিনি যে ওই পার্টিকুলার চেয়ারে আসছেন, ইন্টারিম গভর্নমেন্টের তিনি হেড, তিনি কি হচ্ছে পরের ইলেকশনে অংশগ্রহণ করবেন, নাকি হচ্ছে একটা ভালো ইলেকশন দিয়ে তিনি চলে যেতে চান? তিনি তো মানে গতকালকেই একটা কথা উঠেছিল যে সে সরে যেতে চায় যদি সবকিছু মানে সঠিক শৃঙ্খলে না চলে। এক্স্যাক্টলি, নাও ইউ আর অন দ্য পয়েন্ট। সো আমার আলোচনাটা ঠিক ওই জায়গায়, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যেমন এমন একটা বাজে পর্যায়ে চলে গেছিল, যেটাতে আসলে এরকম একটা মানুষের দরকার ছিল এবং একটা সুষ্ঠু ইলেকশনে পরিবেশ তৈরি করার দরকার ছিল, সেটার জন্য ওনাকে এখানটায় আনা হয়েছে, তাই তো? অবশ্যই। ক্রিকেট বোর্ডের অবস্থাও সেম, মুদ্রার এপির যদি যমুনা হয়, আরেক দিকে হচ্ছে মানে শাপলা। তো একদিকে যদি বাংলাদেশ রাষ্ট্র হয়, আরেকদিকে বিসিবি, সেম অবস্থায় গত 15-16 বছরে চলেছে। ফারুক আহমেদকে আনা হয়েছে হচ্ছে বিসিবি কে সংস্কার করে একটা দারুণ ইলেকশন উপহার দিয়ে এখানটায় যেন যোগ্য ব্যক্তি বা যোগ্য ব্যক্তিবর্গ বিসিবিকে পরিচালনা করবে। ডক্টর ইউনূস যেটা করতে চান না, লাইনে আসেন এবার, যে তিনি পরে ইলেকশন কিন্তু তিনি করবেন না, ইলেকশন দেবেন। ফারুক আহমেদ খালেদ মহিউদ্দিনের টক শোতে গিয়ে বলেন যে আই এম গেটিং রেডি ফর নেক্সট ইলেকশন।
সো যখন আপনার গেটকিপারই নিজেই চোর হয়ে যায়, আমি তাকে চোর বলছি না, এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, তখন আসলে ওই জায়গায় আপনি কতটুকু শুদ্ধ অভিযান বা শুদ্ধি অভিযান চালাতে পারবেন, কতটুকু সংস্কার করতে পারবেন, কতটুকু নিরপেক্ষভাবে যোগ্য ব্যক্তিদের ওই জায়গাটায় নিতে পারবেন, সেটা তো প্রশ্নবিদ্ধ হয়। এবং ফারুক আহমেদের ক্রিকেট বোর্ডে যেটা হচ্ছে, আসার পর আপনি দেখেন যে শুরু থেকে কর্মকাণ্ডগুলো কি, একদম অগাস্ট মাসে 3 কিস্তিতে ফান্ড ট্রান্সফার হয়ে গেছে। হইতেই পারে, নো প্রবলেম, কিন্তু কেউ জানে না। কেউ জানবে না কেন? কেউ যদি অসহযোগিতা করে, ডক্টর ইউনূস যেমন বলছে যে সহযোগিতা পাচ্ছি না, ফারুক আহমেদও বলতো যে অমুকের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না, আমরা দেখতাম চেহারাগুলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি, উপদেষ্টা পরিষদের কে কোন দায়িত্বে থাকবে এটা কিন্তু আমরা সবাই মুখস্থ বলতে পারি, তাই না? শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপরে লতে রয়েছেন আসিফ নজরুল, তাই না? এরকম আমরা জানি। স্পোর্টসে আমাদের আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আপনি জানুয়ারি 25 এর আগে জানতেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন কমিটির দায়িত্বে কে? কেন জানতেন না ভাই? রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টা আপনি ঠিক করতে পারেন না, এইটুক বিসিবি, এটার আপনি দায়িত্ব বর্ণন করতে পারেন না, কারণ আপনি আন্ডারহ্যান্ডে অনেক কিছু করবেন, আপনার উদ্দেশ্য সৎ না। ইউনূস যেমন সরে যেতে চান ইলেকশন দিয়ে, আপনি ইলেকশন করতে চান। হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডক্টর ইউনূস এবং আমাদের প্রিয় ফারুক ভাই। হিয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ এন্ড বিসিবি। ভাই, যে আলোচনা হচ্ছিল বুলবুল আহমেদকে নিয়ে, আপনি আসলে আমিনুল ইসলাম বুলবুল মারা গেছে, আমিনুল ইসলাম বুলবুল, জি, যিনি হচ্ছেন বিভিন্ন দেশের ক্রিকেটের সঙ্গে, আসলে চীন ক্রিকেট ডেভেলপমেন্ট থেকে শুরু করে আইসিসির বিভিন্ন ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সঙ্গে ছিলেন, উনি কখনোই আসলে বাংলাদেশের ক্রিকেটে সেইভাবে নিজেকে চাইলেও নিজেকে যুক্ত করতে পারেননি একদমই। তো তার ব্যাপারে আসলে আপনার কাছে কতটুকু জানা আছে? না, এই যে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সাথে চাইলেও নিজেকে যুক্ত করতে পারেন নাই, তাই না? পারেন নাই। এখন একটা বড় দায়িত্বে রয়েছেন, তার মানে এই না যে আপনি যখন যুক্ত হবেন আপনি পারবেন না। আমিনুল ইসলাম বুলবুলের আসলে ইস্যুটা কি, ক্লিয়ারলি আই এম নট কনফার্মড অ্যাবাউট দ্যাট হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রেসিডেন্ট, হি ইজ গোয়িং টু বি দ্য ইন্টারিম প্রেসিডেন্ট, ফারুক আহমেদকে কিক আউট করে তাকে বসানো হবে, এরকম কোনো ধরনের কনফার্ম নিউজ আমার কাছে নাই। এটা হয়তো ইশতিয়াক ভাইয়ের কাছেও নাই। বাট এর মানে এই না যে যদি এরকম কোনো স্টেটমেন্ট বা ডিসিশন হয় যে তিনি ক্যাপাবল না, কারণ তিনি তো এমন একটা জায়গায় প্রুভেন যেটা হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। নট লাইক যে 1 বছর 2 বছর তিনি এখানটায় কাজ করেছেন, 1-2 বছর সবাই কাজ করতে পারে ভাই। আম্পায়ারিংয়ে দেখেন না আপনি যে এমার্জিং আম্পায়ার দেখি, আইসিসি প্যানেলভুক্ত আম্পায়ার দেখি, বাট এলিড আম্পায়ারের প্যানেলে যদি আপনি চলে যান, ইট মিনস ইউ হ্যাভ সামথিং ইন ইউ, রাইট? সো ওইটা যদি হয়, ওই এলিট পর্যায়ে তো কাজ করেছেন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, আফগানিস্তানের পুরো ক্রিকেট কাঠামো ডেভেলপমেন্টে উনি কাজ করেছেন। সো তাকে আমরা বাংলাদেশের ক্রিকেটে কেন কাজ করাবো না, কেন কাজে লাগাবো না? এটা হইতে পারে প্রেসিডেন্ট হিসেবে, হতে পারে ডেভেলপমেন্টের হেড হিসেবে, হতে পারে সিইও হিসেবে, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্ল্যান, এবং কোনো প্ল্যান আছে কিনা সেটাও আমি জানি না। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল ডেফিনেটলি একটা অ্যাসেট, কিন্তু সেই জায়গাটা নিয়ে আসলে কোনো বোর্ড কোনোভাবেই কাজ করে নাই। দায়িত্ব নেওয়ার পর ফারুক ভাই দায়িত্ব নেওয়ার আগে তাকে বলেছিল যে তোকে আমরা কাজে লাগাবো, দায়িত্ব নেওয়ার পর তো আসলে তিনি তার ওই ইশতিয়াক আহমেদের কাছে আসতে চাই। ইশতিয়াক আহমেদ, এই বিষয়গুলো যখন দেখেন, একসময় ক্রিকেট খেলেছেন, দেশের হয়ে খেলেছেন, এখনকার ক্রিকেটাররা যেমন গ্ল্যামার পায়নি অতটা আপনাদের সময় কেউ পায়নি, কিন্তু এই যে ক্রিকেটটার যখন আপনারা যখন স্বপ্ন দেখেন যে ক্রিকেটটা আমাদের এগিয়ে যাবে বা আমরা যেভাবে শুরু করেছিলাম তার চেয়ে অনেক দূরে এগিয়ে যাবে, হয়তোবা অনেক জনপ্রিয়তা পেয়েছে, বাস্তবে যখন বাস্তবতাটা যখন আপনাদের চোখের সামনে ভেসে ওঠে, কেমন লাগে আসলে ওভারঅল দেখে? নাইস কোয়েশ্চেন। আসলে যখন ক্রিকেট আমরা যখন শুরু করি ক্রিকেট খেলা, তখন একটা স্বপ্ন অবশ্যই ছিল। যখন ফার্স্টে 1976-এ যখন এমসিসি দলকে আনা হয়, অবভিয়াসলি এটার পিছনে কিছু কিছু লোকের তো অবশ্যই একটা অবদান ছিল। সৈয়দ আশরাফুল হক ইজ ওয়ান অফ দেম, যার কি একটা ইংল্যান্ডে নিয়ে খেলতেন, এবং সেই সুবাদে যখনই বাংলাদেশ ফেরত আসেন, হি had experience of playing cricket during East Pakistan time, ইস্ট পাকিস্তান হয়ে ক্রিকেট খেলে, সব কিছু মিলিয়ে যখন এখানে এসে ক্রিকেট খেলা শুরু করেন, তখন আই স্টার্টেড টু প্লে উইথ হিম। সো আই নো যে এই স্বপ্নটার বীজ বপন ওই সময়ে হয়েছিল যে আমরা টেস্ট ক্রিকেট খেলবো। ইট ওয়াজ টু আর্লি, টু প্রিমিউচার টু ইভেন থিঙ্ক যে আমরা টেস্ট ক্রিকেট খেলবো। বাট সত্যি বলছি, কিন্তু আমরা কিন্তু আমাদের গল্প ছলেও কিন্তু কথাবার্তা হতো যে আমরা there will be a day we'll play test cricket, এবং এমসিসি দল আসলো, সেখান থেকে কিন্তু যাত্রাটা শুরু। সো অবভিয়াসলি একটা স্বপ্ন তো বাস্তবায়ন হয়েছে, এবং সেটার নায়ক ছিল ওই সময়কে যারা এক সময় যারা ইস্ট পাকিস্তান ক্রিকেট খেলেছে, যা বাংলাদেশ হওয়ার পর থেকে তারা, বিকজ দে প্লেড গুড লেভেল অফ ক্রিকেট, এবং যখন বাংলাদেশের ক্রিকেট শুরু হয় তাদের দ্বারাই কিন্তু এই যে একটা সার্টেন স্ট্যান্ডার্ড তো ক্রিকেট খেলার জন্য লাগে, তো সেটাও ওই সময় we had sown the seeds of
ক্রিকেট যেটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। অবভিয়াসলি আমরা অনেক এগিয়ে গেছি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, রিজাল্ট ওয়াইজ আমরা এখন 20 বছরে যদি আমি যদি আসা শুরু করি যে আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এভরি আদার ডে উইল বিট দেম, এটা আমার মনে হয় বোকামি হবে। বাট আমরা স্বপ্ন দেখছি, আমরা চিন্তা করছি এভরি টাইম বাংলাদেশ যখন খেলতে নামে ওই আশা নিয়েই নামে যে আমরা আজকে এদেরকে হারাবো। এটা কিন্তু একটা বিশাল একটা আমি মনে করি প্রাপ্তি। সো কোনোভাবে বলতে পারবো না যে আমরা কিছু অর্জন করিনি। এতদিন আমরা অর্জন করেছি। কি অর্জন করেছি? আমরা যখনই খেলতে যাই আমরা কেন এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাই? ইয়েস, আমরা ইউএসের সাথে খেলেছি, এটা কিন্তু কোনো এটা মানাই যায় না। বাট we have reached a stage where when Bangladesh team goes out into a test match বলি, T20 বলি কিংবা ওয়ান ডে ক্রিকেট বলি, আজকে আমরা জিতবো এই আশা কিন্তু প্লেয়ারও থাকে, আমরা যারা দর্শক আমরা সবাই কিন্তু এটা কিন্তু একটা লেট আস নট ফরগেট। হ্যাঁ, ইন দ্য মিন টাইম এই যে জিনিসটা এটা যে আমরা অর্জন করেছি ভুলে গেলে হবে না যে এটা কিন্তু অর্জন করেছে প্লেয়াররা। এখানে আমি বলবো না যে প্রশাসনের বিশাল কিন্তু এখানে যে একটা অবদান, প্রশাসন কিন্তু চাইলে অনেক কিছু করতে পারতো। আমার মনে হয় ওভার দ্য ইয়ার্স এখানে সুষ্ঠু পরিকল্পনা কোনো সময় ছিল না, এবং এখনো রিয়েল ক্রিকেট থিঙ্কিং পিপল এবং টিম ওয়ার্ক, যেটাই বলি না কেন মাঠে গেলেও কিন্তু ইউ নিড 11 প্লেয়ার্স, ইটস এ টিম ওয়ার্ক, ইউ প্রডিউস দ্য রেজাল্ট। আমার মনে হয় না যে আজ পর্যন্ত কোনো বোর্ড এরকম এসছে যারা সঠিকভাবে আসলে প্রত্যাশিতভাবে ক্রিকেটটা চালায়। সেটা রিয়াসাত আজিমের কাছে সবচেয়ে বড় ঘাটতি এখানেই আমি মনে করি। সোশ্যাল মিডিয়া আমি একটা ভিডিও দেখছিলাম আপনার, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম T20 আগে যে কফিলের ছেলেদের সঙ্গে খেলা কি হবে, মানে অনেকে হয়তোবা ওই ম্যাচটা হয়তোবা বাংলাদেশ জিতছে, গালি খেয়েছেন, আপনি গালি খেয়েছিলেন। জি, আমি গালি খেয়েছি। তো এরপরে সিরিজটা কিন্তু হারলো একদমই, এবং এমন ভাবে হারলো 205 রান করে হারলো, এবং 205 রান করে হারার পরের দিন রান হয় 162, মানে লাস্ট পরের ম্যাচে 7 উইকেটে পরাজয়। তো এই যে মানে কেন আসলে এমন পারফরমেন্স, মানে এইটা কি শুধুই একটা ম্যাচ নাকি এর পেছনে আরো অনেক কিছু আছে? না, সবচেয়ে বড় ব্যাপার কি, আপনাকে একটা দলকে উনি যেটা বললেন যে আসলে একটা টিম ওয়ার্কের ব্যাপার, কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের টিম ওয়ার্ক নেই। আপনি দেখেন, টিম ওয়ার্ক করার আগে তো একটা টিম বানাইতে হবে। তো আমি যদি মাঠে এবং মাঠের বাইরে দুদিকের টিমের কথা বলি, 25 তারিখে যখন বিসিবির কমিটির ডিস্ট্রিবিউশন হলো, মানে 25 তারিখের আগ পর্যন্ত কোনো টিম ওয়ার্ক ছিল না। টিম কিন্তু ছিল, যারাই হোক, অল্প সংখ্যক মানুষ হোক। বখতিয়ার খিলজি কয়জনকে নিয়ে হচ্ছে লক্ষণ সেনকে হারাইছে। সো এইসব বললেন না আমার যে 25 জন ডিরেক্টর কেন নাই, এই ফাওয়াল আপ করার কোনো সুযোগ নেই, তাই না? কৌশলটা হচ্ছে সঠিক। দ্বিতীয় যেটা, ন্যাশনাল টিম নিয়ে আপনি আলোচনা করেন, জাতীয় দল নিয়ে যে ধরনের ফাইজলামি চলে এখানটায়, যে ধরনের সিন্ডিকেশন চলে, এটা ভাই অভাবনীয়। আপনি খেয়াল করে দেখবেন যে একটা দল খেলতে গেছে, সেই দলে কোনো মিডল অর্ডার ব্যাটসম্যান নাই, আনলেস তাওহিদ হৃদয়, তিনি তো আউট অফ ফর্ম হইতে পারে, জ্বর আসতে পারে, না তাওহিদ হৃদয় তো আসলে আউট অফ ফর্মই ছিল, রাইট, ইনজুর্ড হতে পারে। আপনার রিপ্লেসমেন্টটাকে আপনি ওখানে 3টা T20 খেলবেন, পাকিস্তানের সাথে 3টা T20 খেলবেন, আপনি কি তাকে টেকেন ফর গ্রান্টেড করে দিলেন যে তুমি 6টা ম্যাচেই খেলবা? আপনার একজন ক্রিকেটার যদি 3টা-4টা ম্যাচে ফল করে, আপনি তো ডেফিনেটলি একটা বিকল্প নিয়ে ভাববেন। বাংলাদেশ দলের নেই। লাস্ট 2 ইয়ার্সে বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন চেঞ্জ হয়েছে 3 বার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শাক মেহেদী, 3 জনকে চেঞ্জ করা হয়েছে। এরপরে আবারও চেঞ্জ আসবে, আপনি শিওর থাকেন। আমি এই শোতে বলে গেলাম আগামী 3 মাসের মধ্যে ভাইস ক্যাপ্টেন আর নতুন একজন হয়ে যাবে। মেহেদী হাসান মিরাজের কথা বলা হলো, তার বল তিনি কিভাবে করেন আমরা কোনো ধরনের কনফিডেন্স পাই না। সেই মেহেদী হাসান মিরাজকে হচ্ছে পিএসএল পিক করে, সেই মেহেদী হাসান মিরাজকে আপনি পরবর্তীতে আবার দলভুক্ত করলেন বল করার জন্যই, ব্যাটিং বোলিং দুটোই ওপেনারের পরিবর্তে। মানে আপনার কথাটা কি, ইস্তেক ভাই তো ওপেন করতেন, দেন ইস্তেক ভাই আমি যতটুকু জানি। এখন ইস্তেক ভাই আপনাকে আমি প্রশ্ন করি যে ধরেন আপনি আপনার একটা টিমে আপনি মেইন ওপেনার, আপনার সাথে আরো একজন ওপেনার ব্যাট ওপেন করছে, যেই হোক সে, কেউ একজন ইনজুর্ড হলে তো আপনি ব্যাকআপ ওপেনারকেই তো সেখানটায় বসাবেন, সে তো সে কারণে ওখানটায় রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে গেছে, সেখানটায় ব্যাকআপ ওপেনার কে আমার পারভেজ হোসেন ইমন। আমি শুধুমাত্র মুশফিককে ড্রপ করতে পারবো না দেখে সৌম্য সরকারকে বসালাম, শান্তকে ওপেনার বানাই দিলাম। আর এখন আমি ব্যাকআপ ওপেনার নিয়ে গেছি আফগানিস্তানের বিপক্ষে, ইউএর বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে আমি খেলবো, সেখানটা আমার আবার ব্যাকআপ ওপেনার দরকার নেই, কারণ বাংলাদেশের ক্রাউডের একটা প্রেশার তৈরি হয়েছে। এখন সৌম্য সরকারের ব্যাকআপ ওপেনারের ব্যাকআপ আমি নিছি মেহেদী হাসান মিরাজকে। এই যে চিন্তাগুলো, যেগুলো কোনোটার সাথে আপনি কোনোটা মিলাইতে পারবেন না, একদম মিলাইতে পারবেন না। সো এইরকম অদ্ভুত একটা সিচুয়েশনে বাংলাদেশের ক্রিকেট চলছে, এবং এটা নিয়ে কেউ প্রশ্ন করার নাই, কেউ এদেরকে দায়বদ্ধ করে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ফান্ডে 1300 কোটি টাকা আছে, আমার কাছে আমার দাবি যে এটা সরকার এটা তাদের কাস্টডিতে নিয়ে নিক।
এটা হচ্ছে সকল অনিষ্টের মূল। আপনি চিন্তা করতেছেন আপনি বিভিন্ন ব্যাংকে টাকা দিয়ে 2% 2.5% বেশি সুদ পাবেন, ইন্টারেস্ট পাবেন। ইশতিয়াক ভাই বাংলাদেশে প্রমিনেন্ট ব্যাংকার ছিলেন, এটা অনেকে জানে না। আপনার তো ভাই সেফটি আগে ইনশিওর করতে হবে, আপনার সেফটি ইনশিওর করতে হবে না? আর এই ইন্টারেস্টের টাকা দিয়ে আপনি 2টা মাঠ কিনতে পারছেন? আপনার এর আগে ইন্টারেস্ট জমে জমে যে 1300 কোটি হয়েছে ওইটাই তো আপনি খরচ করতে পারেন না। আপনি তো 20টা 30টা জেলায় জেলা লিগ গত 9 মাসে চালু করতে পারতেন। উইন্টার সিজন চলে গেছে, ওইখানে তো সাকিব তামিমরা গিয়ে খেলবে না যে জেলার সংগঠকরা বলবে ভাই আমরা লিগ আয়োজন করতে পারতেছি না, ঢাকার প্রিমিয়ার লিগের মতো আমাদের তো সাকিব তামিম নাই, ওর আগে ফিরে আসুক তারপরে খেলবো। তা তো না, জেলা লিগে ভাই আপনার আমার বয়সী পোলাপান্ডাই খেলবে। বিসিবির কয় টাকা খরচ হইতো? করে নাই। সো সবকিছু আসলে ডিপেন্ড করে যে আপনি কি চিন্তা করছেন। আপনার চিন্তা ওই ইন্টারেস্টে, ইন্টারেস্ট আপনি বলেন, বাংলায় সুদ এটা আপনি বলেন না। তো এই হচ্ছে ইশতিয়াক ভাই অবস্থা, যে হচ্ছে আসলে আমরা মানে ডেভেলপমেন্টের দিকেও যদি যাই তো হচ্ছে না বলতেছি যে আমাদের সবার একটা সিঁড়ি থাকে যে 1 2 3 ধাপ করে করে উপরে উঠি, কিন্তু আমরা সেই একটা ম্যাচ সাউথ আফ্রিকাকে হারালাম, পরে যে আরব আমিরাত বা হচ্ছে ইউএস এর সাথে হারলাম। এই চেইন থেকে আসলে বের হওয়ার কথা আপনি বলছিলেন যে নেতৃত্বের দরকার। তো এই নেতৃত্ব তো আসলে কিভাবে তৈরি করবে, মানে কিভাবে সম্ভব? আমার মনে হয় ক্রিকেট, আমি নেতৃত্ব ক্রিকেটের প্রসঙ্গে বলছিলাম, বাট ওভারঅল যদি আমরা দেখি আমাদের ক্রিকেট কিন্তু আমরা কিন্তু ঢাকা ভিত্তিক, মিরপুর ভিত্তিক। শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামটাই হচ্ছে আমাদের বেস। ক্রিকেট তো আমাদেরকে ছড়াতে হবে, প্রসার ঘটাতে হবে, আমাদেরকে বিকেন্দ্রীকরণ করতে হবে, রিয়েল সেন্সে যেটা বলে ডিসেন্ট্রালাইজ। ইটস আ টেস্ট প্লেইং কান্ট্রি। আমরা আজকে কত বছর হয়ে গেল আমরা এখন পর্যন্ত অন্য কোনো জেলায় অন্য কোনো ডিভিশনের লিগ ক্রিকেটই শুরু করতে পারিনি। সো ইটস আ জোক। আমরা কোন আফগানিস্তান আজকে এই পর্যায়ে গেছে, ইয়েস ক্রেডিট গোজ টু আমাদের আমিনুল ইসলাম বুলবুল। তার ডেভেলপমেন্ট, সারা জীবন সে কাজ করেছে আইসিসিতে, ডেভেলপমেন্ট রিলেটেড অ্যাসাইনমেন্টস ছিল তাকেও আমরা এখানে যদি আমরা আগে আনতাম, 5 বছর আগে আনতাম, আমার মনে হয় কিছু জিনিস স্ট্রিমলাইন্ড হতো। হোয়াট উই নিড টু ডু ইজ বেসিক্যালি টেক ক্রিকেট আউট অফ ঢাকা। আমাদেরকে চিটাগং, সিলেট, রাজশাহী, খুলনা বিভিন্ন ডিভিশনসগুলোতে আমাদেরকে যদি স্কেলেটন একটা অ্যাডমিনিস্ট্রেশন বসিয়েও যদি আমরা শুরু করি, আমাদের কিন্তু অনেক কটা ভেনিউজ আছে। কিন্তু এই রাজশাহীতে কিন্তু খেলা হলো এমার্জিং চমৎকার একটা স্টেডিয়াম, চমৎকার মাঠ, চমৎকার উইকেট। বগুড়া আছে, আমাদের সিলেট তো রয়েছে, খুলনা আছে, আমাদের ইভেন বরিশালেও একটা, আমি কিছুদিন আগে আশরাফুল একটা ইন্টারভিউ দেখছিলাম টিভিতে, হি ওয়াজ সেইং যে বরিশাল এখন এমনই একটা স্টেডিয়াম যেখানে আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করতে হবে। সুতরাং এইগুলা জিনিস নিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি মাথা ঘামাতে হবে। আমরা প্রায়শই বলি যে আমাদের লজিস্টিকের কারণে আমরা বিপিএল খেলাতে পারি না, ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলাতে পারি, ডোমেস্টিকতে তো খেলাতে পারি। অন্তত আমরা যদি এই জায়গাগুলোতে লিগ ক্রিকেটও যদি শুরু করি, আমাদেরকে ক্রিকেট এবং প্রত্যেকটা ডিভিশনে যদি আমরা স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটিস যদি দিই, একাডেমি দিই, আমরা মাঠে আমাদেরকে একটা লং টার্ম প্ল্যান করতে হবে। আমরা হুট করে এসে কালকে অস্ট্রেলিয়াকে হারাবো, কালকে এসেকে হারাবো, মধ্যেখানে ইউএর আগেনস্টে হেরে যাব, এগুলো হতেই থাকবে। বাট ইফ ইউ আর, বিকজ দিজ আর শর্ট টার্ম গেইনস এন্ড শর্ট টার্ম লসেস, এই কারণে দর্শকরাও কিন্তু আস্তে আস্তে ভাই ক্রিকেট থেকে সরে আসছে। সেজন্য আমরা স্পন্সর পাচ্ছি না। আমরা যদি রিয়াসাত আজিমের সাথে কথা বলি, আমরা দেখেছি যে জিম্বাবুয়ের সঙ্গে যখন টেস্ট সিরিজ হলো, কোনো টেলিভিশন চ্যানেল দেখাতে চায়নি। 50 টাকার টিকিটে কেউ মাঠে 4 জন বা 8 জন টিকিট কিনলো। সেইখানে সামনে ফুটবল ম্যাচ আছে 10 তারিখে সিঙ্গাপুরের সাথে, 400 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত টিকিট, লোকজন টিকিট নিয়ে পারতেছে না। তো এইখানেও কি একটা চ্যালেঞ্জ তৈরি হলো কিনা যে দর্শক মানে ক্রিকেট থেকে ফুটবলের দিকে চলে যাচ্ছে, মানে ক্রিকেট আরেকটা চ্যালেঞ্জের মুখে পড়ছে? এই কনভার্সন না হওয়ার তো কোনো কারণ নাই, কারণ এন্ড অফ দ্য ডে এটা কিন্তু একটা এন্টারটেইনমেন্ট। স্পোর্টস কিন্তু নট লাইক পলিটিক্স না, এত সিরিয়াসনেসের কিছু নেই। মানুষ এন্টারটেইন হতে চায়, এন্টারটেইন হতে গিয়ে আমরা পাবলিককে বিরক্ত বানায় ফেলছি, লিটারেলি আমরা বিরক্ত বানায় ফেলছি। আমাদের ক্রিকেটের মাঠের খেলা নিয়ে যতটুকু কথা হয় তার থেকে দূরানে বেশি কথা হয়। আবার মাঠের খেলা নিয়ে যে কথাগুলো হচ্ছে সেই কথাগুলো হচ্ছে সব নেগেটিভ। কেন? আপনি জিম্বাবুয়ের সাথে হেরে গেছেন ভাই, 4.5 বছর পর তার একটা টেস্ট জিতেছে, সেটা বাংলাদেশের বিপক্ষে। ভাবা যায় আপনি ইউএর সাথে পারেন না। আপনি গত বছর যদি আমি খেয়াল করি, ইউএস এর সাথে আপনি টি20তে পারেন, বিশ্বকাপের প্রস্তুতি আপনি যখনই নিতে গেছেন তখন আপনি একটা ম্যাচ বাড়াইছেন। আপনি কি মনে করে বাড়াইলেন? আচ্ছা আপনি আমাকে বলেন তো, পৃথিবীর 3টা দেশের প্রেসিডেন্টের নাম বলেন, আপনি বা ইশতিয়াক ভাই, যারা হচ্ছে বিভিন্ন সময় বাংলাদেশ যখন খেলা দেখতে আসে, বাংলাদেশে এসে খেলা দেখছে, বলেন 3জনের নাম বলেন। বলতে পারবেন? ইশতিয়াক ভাই আপনি বলতে পারবেন? রজার বিনি বুঝে একজন আছে নাকি? রজার বিনি এর মধ্যে আসে নাই, ভারত তো আসেনি এর মধ্যে।
ইউ মিন রানিং প্রেসিডেন্ট, সিটিং প্রেসিডেন্ট কেউ আসছে আপনি মনে করেন? না, মনে হয় নাম কেউ বলতে পারে না, নাম সিরিয়াসলি কেউ বলতে পারে না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের ফারুক সাহেব, ফাহিম সাহেবরা মিস করে না ভাই কোনো ট্যুর, সব জায়গায় যায়। তো আপনারা তো কখনো বিকেএসপিতে গিয়ে খেলা দেখেন না, ওইখানে তো আপনারা যান না। রাজশাহীতে যে খেলা হইলো ওইখানে তো আপনার যাওয়ার দরকার। ন্যাশনাল টিম 12 জন বিদেশি কোচিং স্টাফ দিচ্ছেন, আবার আপনি যেতেছেন। প্লেয়াররা তো কনফিউজড যে ইংলিশ কথা বুঝবে নাকি হচ্ছে আপনার কথা বুঝবে, কনফিউজড। আপনি আসল জায়গায় যান না। রাজশাহীতে গিয়ে ড্রেসিং রুমের কি অবস্থা, রাজশাহীতে গিয়ে প্রেস বক্সের কি অবস্থা, সেটা আপনি দেখেন না। আপনি ওখানটাই গেছেন, কারণ কি জানেন? রাজশাহীতে বিজনেস ক্লাসে ফ্লাইট নেই ভাই, হোটেলটা ভালো না। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রিয়াসাত আজিম এবং ইশতিয়াক আহমেদের সঙ্গে। আমরা আরো আলোচনা করব ক্রিকেটের বর্তমান মাঠ এবং মাঠের বাইরের ক্রিকেটের অবস্থা নিয়ে। নিচ্ছে একটা বিরতি, খেলার দিনের সাথেই থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। সাথে আছি শেখ আশিক, আর আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। দুজনকে আরো একবার স্বাগত জানাচ্ছি। ইশতিয়াক আহমেদ, আপনার কাছে আসতে চাই। গেল সংযুক্ত আরব আমিরাতের সিরিজ, এরপরে পাকিস্তানে জল যাবে হচ্ছে 25 তারিখে। পাকিস্তানেও 3টা ম্যাচ আছে, 5টা খেলার কথা ছিল, কমানো হয়েছে 2টা। এই পাকিস্তান সিরিজে কি আমরা একই রকম অবস্থা দেখবো কিনা, যেহেতু পাকিস্তান হোস্ট এবং তারা সদ্যই পিএসএল খেলে উঠবে, কি মনে হচ্ছে? না, আশা তো করি না। আমরা তো কেউই চাই না যে বাংলাদেশ গিয়ে খারাপ খেলুক কিংবা, বাট আবার এখানেও কিন্তু আমি অবাক হব না। যেরকম ইউএর প্রথমেই যেরকম ইউ আস্ক মি যে মানে যাওয়ার আগে আশা করিনি, কিন্তু অবাক হইনি যে ইউএর আগেনস্টে হেরেছে। এবং আমি যদি কোয়ালিফাইং স্টেজে যে বাংলাদেশ কোয়ালিফাই করে যে ওয়ার্ল্ড কাপ খেলবে এই সেকেন্ড স্টিংসের টিমের সাথে, যদি কোয়ালিফাই না করে আমি কিন্তু অবাক হব না কিন্তু। এবং কোয়ালিফাই হয়তো বা করবেও না, এরকম আমার ভয়টা এরকম বাংলাদেশ দলকে নিয়ে। পাকিস্তানের এগেনস্টে যে সিরিজ জিতবে না, এটা আমি লিখিত কোথাও দেব না। দে ক্যান, দে মে, বিকজ অন দ্যাট ডে যেদিন তারা ভালো খেলে, যেদিন এখানে জিনিসটা হচ্ছে কি, তারা প্রেশারটাকে নিতে হবে। ইটস এ হাই ইন্টেন্সিটি গেম, যেটা প্রথমে বললাম যে বাংলাদেশকে এখন টি-20 থেকে বিরতি নেওয়া উচিত কিছু কয়েক বছর। হ্যাঁ, অ্যান্ড আনলেস অ্যান্ড আনটিল উই ডেভেলপ দিস মেন্টাল স্ট্রেংথ। এবং মেন্টাল স্ট্রেংথ কখন বোঝা যায়? যখন আমি প্রেশারে পড়ি, প্রেশারটাকে আমি কীভাবে হ্যান্ডেল করি। আমরা কিন্তু প্রেশারে যখন পড়ি পুরো 11 জন আমরা কাবু হয়ে যাই। সো এখানে যেই জন্য আমি বললাম যে উই নিড আ লিডার, যে কিনা এইসব সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে নিজে এবং প্লেয়ারদেরকে মোটিভেট করতে পারে। আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ দ্যাট। এবং যে কারণে যেদিন আমরা ভালো খেলি ওটা ওই স্রোতে কিন্তু আমরা অন্য টিমদেরকে হারিয়ে দিই। বাট যেদিন আমরা প্রেশারে পড়ি, আমাদের প্রেশার থেকে বের হওয়ার মতো যে স্কিলসগুলো দরকার, যে মেন্টাল স্ট্রেংথ দরকার, আই এম অ্যাফ্রেড উই ডোন্ট হ্যাভ দ্যাট। বাট আমরা ভালো খেলার আমাদের পোটেনশিয়াল প্লেয়ার্স আছে। উই হ্যাভ, আই ওন্ট সে উই হ্যাভ ম্যাচ উইনার্স, বাট আমরা ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদের ভালো খেলার কারণে আমরা ম্যাচ জিতে আসার যে একটা ব্যাপার আমাদের কাছে নতুন কিছু না। বাট আমরা কিন্তু খুব খারাপভাবে ইনকনসিস্টেন্ট। আই এম ইউজিং দ্য ওয়ার্ড খুব খারাপভাবে। ইশতিয়াক আহমেদ, আমরা এই যে প্লেয়ারগুলো যারা খেলছে, এরাই যখন আন্ডার-19 কিংবা এইজ লেভেলে ছিল, তারা অনেক প্রমিজিং ক্রিকেট খেলে আসছে। আন্ডার-19 এশিয়া কাপ আমরা জিতি, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ আমরা জিতি। তাহলে ন্যাশনাল টিমে আসলে কি হয়? আমি কিন্তু খুব মোটিভেটেড। এই যে টি স্পোর্টসের খেলাগুলো দেখছি আমরা, এমার্জিং টিম বাংলাদেশ আন্ডার-19 খেলতে গেছিল শ্রীলঙ্কাতে, আমরা ইউটিউবে খেলা দেখি, হাইলি মোটিভেটেড। বাংলাদেশের অনেকে বলে যে কোনো ট্যালেন্টই নাই, কোনো কিছুই নাই, আমি মানতে রাজি না। আমাদের এটাকে ঠিকমতো এদেরকে ব্যবস্থা করা, যেটা আই থিঙ্ক বিদেশে পাঠিয়ে দলগুলাটাকে আমরা কেবলমাত্র এই সিলেট, চিটাগং, রাজশাহীতে খেলালে হবে না। উই নিড টু সেন্ড টিমস টু আদার কান্ট্রিজ, টাফার কান্ট্রিজ, হ্যাঁ, টাফার কন্ডিশনসে খেলিয়ে অভ্যস্ত করিয়ে তারপরে আমরা তো ইন্ডিয়াতেও পাঠিয়ে আমরা করতে পারতাম। যে আমার মনে হয় যে অনেক কিছু করার আছে, সুযোগ আছে আমাদের। সে পরিকল্পনার কোনো সময় ক্রিকেট কেন্দ্রিক না, আনফরচুনেটলি। রিয়াসাত আজিম, আপনার কাছে একটা ভিডিও নিয়ে আমি কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই আপনি দেখেছেন, শামীম পাটোয়ারিকে নিশ্চয়ই কয়েকজন দর্শক গালি দিচ্ছিলেন, শান্তকে গালি দিচ্ছিলেন। এই যে দর্শক যারা খেলা দেখতে গিয়েছে নিজেদের কাজ ফেলে, এরপরেও তারা আসলে কতটা বিরক্ত প্লেয়ারদের প্রতি, মানে কেন এমন সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে? সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি পরাজিত হতেই পারেন। আপনি এখন কথা বলছেন, আমার মাইক এখানে টেকনিক্যাল এররের ফল্ট হতেই পারে, এটা হতেই পারে, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট হাউ অ্যাকচুয়ালি ইউ আর এক্সিলারেটিং, আপনি কিভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দ্যাটস দ্য পয়েন্ট।
এখন আপনার আউট হওয়ার ধরন যখন দৃষ্টিকটু হবে, আপনি যখন প্রপার স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবেন না, আপনার দলে সিলেক্টেড হওয়াটাই যখন প্রশ্নবিদ্ধ, আপনার সিলেকশন প্রসেস নিয়ে যখন যারা সিলেক্টর তারা প্রপার উত্তর দিতে পারে না, তখন তো এই জিনিসগুলো সংক্রমিত হয়। এগুলো মিডিয়ায় সংক্রমিত হয়, এগুলো সাধারণ মানুষের মধ্যে হয়, সংগঠকদের মধ্যে হয়, সবখানে। আপনি খেয়াল করে দেখুন, এই যে লাস্ট বিপিএলটা হলো, আপনাকে তো আপনি ওটাকে প্যারামিটার ধরেন, আপনার দেশে একটাই টি-20 টুর্নামেন্ট, এনসিএল টি-20 নতুন একটা ইনক্লুশন ভার্সন, মানে বিপিএল এর জন্যই করা হয়েছিল। আলটিমেটলি আপনার টুর্নামেন্ট হচ্ছে বিপিএল একটাই, কিন্তু আর কিন্তু কোনো টুর্নামেন্ট নাই, ঠিক আছে? সো ওই পার্টিকুলার বিপিএল এ যেই ছেলেটা লোয়ার অর্ডারে ভালো করেছে, মিডল অর্ডারে ভালো করেছে, অলরাউন্ড পারফরমেন্স করেছে, টুর্নামেন্টে সেরা হয়েছে, আপনি তো কাউকে হিসাবের মধ্যে রাখেন নাই। আপনি নাজমুল শান্তকে রেখেছেন এ কারণে, তার ফর্ম থাক আর না থাক, কারণ সদ্য সাবেক ক্যাপ্টেন না থাকলে মন খারাপ করবে। লিটন কুমার দাস সবচেয়ে 27টা ইনিংসে একটা 50, 27 ইনিংসে একটা 50, আপনি তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দিলেন। তো এইভাবে তো হইতে পারে না। লিডারশিপ এমন একটা জিনিস, আমি প্রশ্ন করেছিলাম কদিন আগে যে কেন তাসকিনকে নিয়ে আপনাদের এত পরিকল্পনা, ওয়ার্ল্ড কাপের ভাইস ক্যাপ্টেন বানালেন, পরবর্তীতে দিলেন না কেন? তাসকিন ইনজুর্ড। বাংলাদেশ যখন 2022 সালে ইন্ডিয়াকে হারালো তখন তামিম ইকবাল ইনজুর্ড ছিল, তিনি রেগুলার ক্যাপ্টেন ছিলেন। ক্যাপ্টেন কে হয়েছে? লিটন কুমার দাস ছিল না? ছিল তো। সো আমার কথা হচ্ছে, কেউ ইনজুর্ড মানে এই না সে আমার পরিকল্পনার বাইরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদমই ইনস্ট্যান্ট রুল আউট করে দেয়। আপনাকে তো সেই প্ল্যানটা করতে হবে। এই যে ছোট্ট ছেলেটা 14 বছর বয়সী সূর্যবংশী, উনি কি এখন পর্যন্ত আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলছে? এবার খেলবে। এই পার্টিকুলার ছেলেটা বিহার থেকে তৈরি হয়ে আসলো, তার বাবা, তার মা, তার ভাই কি স্যাক্রিফাইসটা করছে, কিন্তু তারপরে কিন্তু সে বৈভব সূর্যবংশী হয়ে উঠছে, কারণ ওই স্ট্রাকচারটাও পাইছে। আমরা একটা মিরপুরে হোস্টেল করে রাখছি। বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর অবস্থা আপনি দেখেন, জেলা শহরগুলোর অবস্থা আপনি দেখেন, ক্রিকেট বোর্ডের কি কোনো দায় নাই? ক্রিকেট বোর্ডের কোনো রেসপন্সিবিলিটি নাই, আনলেস কাউন্টিং দ্য মানি দ্যাট হ্যাভ দে ইন দ্য ব্যাংক। সো খুব ফানি ব্যাপারগুলো, খুবই ফানি ভাই। আসলে ইশতিয়াক আহমেদ, আমরা যদি একটু বলি যে এখন আসলে আমাদের কিভাবে আসলে এই যে লিডারের কথা বলছেন, লিডার তো আর 1-2 দিনে বা 2-1 সপ্তাহে বের হয়ে আসবে না। এখন আসলে কোন জায়গা থেকে ধরে আমাদের চেঞ্জটা হওয়া উচিত, যাতে ইন দ্য লং রানে আমরা আমাদের ক্রিকেটটা প্রত্যাশিত জায়গায় পৌঁছাতে পারে? একটা তো ওভারঅল যেটা বললাম, প্ল্যানিংয়ের আমাদের ঘাটতি রয়েছে, বাট অ্যাজ ফার এজ লিডারশিপ ইজ কনসার্ন, কিংবা যেটা আলাপ করছিলাম যে ক্যাপ্টেন নিয়ে, যে এটা একটা রেগুলার ক্যাপ্টেন, আই থিঙ্ক যে লিটনকে যখন তোমরা করলাই ক্যাপ্টেন, লিটন ফেল করুক, আমার মনে হয় যে হি শুড বি কন্টিনিউড। ঠিক আছে, কোনো না কোনো তো কারণ ছিল তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার ব্যাপারে। সে ক্যাপ্টেন হচ্ছে, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলেছে, ইন্ডিয়ার এগেনস্টে জিতিয়েছে, প্লেয়ারও এখন মেবি আউট অফ ফর্ম, বাট যেদিন লিটন খেলে আমার মনে হয় সবচেয়ে আগে তো তালি তো সেই মারে, রিয়াজ সাদ আজিমই সবচেয়ে আগে তালি মারবে, আমরা সবাই, বিকজ উই আর গ্রেট ফ্যান অফ লিটন। ইজ লেট আস নট ডাউট দ্যাট। এখন ইয়েস, হি ইজ দ্য পোর চ্যাপ ইজ গোয়িং থ্রু আ পোর ফর্ম, তারপরেও আমি কিন্তু এখানে সাধুবাদ দেই সিলেক্টরকে, যে ইউ হ্যাভ শোন কারেজ in appointing a player who is out of form to lead the side. But যদি একে কন্টিনিউ করে, দুইটা সিরিজ হারলো, তুমি ছাট করে দিলে, যেমন ও বললো যে 3 মাস পরে চেঞ্জ হবে, আই উইল নট বি সারপ্রাইজড, বাট আই হোপ দ্যাট ডাজ নট হ্যাপেন। তাকে যখন আমি বানিয়েছি, আমরা তো একটা নিশ্চয়ই শুধু কেবলমাত্র T2026 ওয়ার্ল্ড কাপের জন্য না, দিস ইজ আ শর্ট টার্ম অ্যারেঞ্জমেন্ট, দিস শুড নট বি দ্য কেস। যাকেই ক্যাপ্টেন দিই না কেন ভাই, তুমি ঠিক আছে, ইউ মেক শিওর ইউ পারফর্ম। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা, একমাত্র শান্ত কিছুদিন পারফর্ম করেছে, ক্যাপ্টেনও ছিল, পারফর্মও করেছে। ক্যাপ্টেন নিডস টু পারফর্ম, ক্যাপ্টেন নিডস টু অলসো বি মেন্টালি স্ট্রং। যখন মাশরাফি ছিল, মাশরাফি কিন্তু হি ওয়াজ নট আ টিয়ার অফ এ ফাস্ট বোলার। মাশরাফি আসতো, 2-3 ওভার করতো, রান কন্টেন করতো, 1-2টা উইকেট বের করে নিত। তার ইনিশিয়াল জব অ্যাজ এ ফাস্ট বোলার, সে পারফর্ম করতো অ্যাজ আ ফাস্ট বোলার, দেন হি ইজ আ ক্যাপ্টেন। অ্যাজ আ প্লেয়ার তার যতটুকু বের মিনিমাম পারফর্ম করার, কেবলমাত্র ইংল্যান্ডে গিয়ে যেখানে সে পারফর্ম করেনি, মেবি হি শুড হ্যাভ ড্রপড হিমসেলফ অর হোয়াট এভার। তাছাড়া 2015 থেকে সেই 2019 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, প্রবলি 2019, আমার মনে হয় যে লাগাতার তার ক্যাপ্টেন্সির জন্য আমরা ওয়ান ডে ক্রিকেটে একটা পর্যায়ে গেছি। সো দ্যাট ইজ দ্য থিং দ্যাট আই থিঙ্ক উই আর আমাদের অভাব, যে যেই ক্যাপ্টেন হয় না কেন, হি ইজ নট পারফর্মিং হিমসেলফ। ক্যাপ্টেন শুড লিড ফ্রম দ্য ফ্রন্ট। আই হোপ ফ্র্যাঙ্কলি, লিটন যে ক্লাসের প্লেয়ার, ও নিজেই বুঝবে
যে আমি ভাই যদি পারফর্ম না করি 2 দিন পরে আমাকে বাইর করে দেবে। রিয়াসাত আজিম, আপনার কাছে আসি, পাকিস্তানে খেলা আছে 3টা টি20, মানে আপনার কাছে কি মনে হচ্ছে এই সিরিজটা কেমন হবে? এই সিরিজটা কেমন হওয়ার আগে বাংলাদেশ দল একটা সিকিউরিটি টিম পাঠাবে উইথ দ্য টিম, যতটুকু আমরা জানতে পেরেছি ফ্রম দ্য ক্রিকেট অফ চেয়ারম্যান। টিমের সাথেই একটা মানে গ্রুপ অফ পিপল বা সিকিউরিটি পার্সোনাল তারা হচ্ছে সেখানটায় গিয়ে দেখবে। বাট আমি ব্যক্তিগতভাবে আগে চাইছিলাম, মানে খেলার আগে আমি চাইছিলাম, এই ঘটনা ঘটার পর যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে, এখন তো পিএসএল চলছে, আগে গিয়েই অন্তত একটা নিরাপত্তা দল, ভাই পিএসএল এ কে খেলছে আমার ওটা কনসার্ন না, আমার দল যাবে সেটা আমার কনসার্ন, আমার একটা টিম গিয়ে যেন পুরো ব্যাপারটা যেন রেকটিফাই করে যে কি অবস্থায় আছে, কি অবস্থা আমার লাগবে। দলের সাথে টিম যাবে ঠিক আছে, এইরকম মানে জামাইয়ের সাথে বরযাত্রী গেল, এটা দরকার নেই, এটা দরকার নেই। আমার দরকার হচ্ছে প্রিকশন নেওয়া, আমি আগে টিম পাঠিয়ে আমি স্যাটিসফাইড হবো। অমুক জায়গায় তমুকে গেছে, পাপন এটা করছে বলে ফারুক এটা করতেছে, বাংলাদেশ ক্রিকেট তো চলতেছে এইভাবে। কিছু জিজ্ঞেস করলে বলে আগে 16 বছর কিভাবে চলছে, মানে ওনাকে এখন কিছু করা যাবে না, উনিও এখন এমনভাবেই চলবে। তো এগুলো হচ্ছে বাজে জিনিস। আমার কাছে মনে হয় এক্সাইটিং হবে। সাকিব আল হাসান একটা ইন্টারভিউতে বলেছেন যে ভালো হবে, বাংলাদেশ দল একটা জায়গা থেকে খুব আপার হ্যান্ডে থাকবে, সেটা হচ্ছে এর আগে তাদের যেমন পরাজিত হলে প্রেশার ছিল, এখন সেই প্রেশারটা থাকবে না। দর্শক, আমরা কথা বলছিলাম ইশতিয়াক আহমেদ এবং রিয়াসাত আজিমের সঙ্গে। আমরা আলাপ করেছি মাঠ এবং মাঠের বাইরের ক্রিকেট নিয়ে, কি অবস্থা, কোন দিকে যাচ্ছে, কেন এই হাল, পারফরমেন্স কিংবা সাংগঠনিক দিক থেকে আমরা জানার চেষ্টা করেছি, অনেক কিছু জেনেছি। এবং খেলার আড্ডায় এই ছিল আজকের আয়োজনে। ডিবিসির সঙ্গেই থাকুন।